আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আমন্ত্রণ জানাচ্ছি বার কাউন্সিল পরীক্ষার প্রিলিমিনারি প্রশ্ন বিশ্লেষণে। আজকে আমরা তামাদি আইন নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে 2012 সালের প্রশ্ন দিয়ে শুরু করছি। বর্তমান পদ্ধতির প্রিলিমিনারি পরীক্ষা 2012 সালে প্রথম হয়েছে। আমরা তামাদি আইনের প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। তামাদি আইনের এই প্রশ্নটি হচ্ছে, তামাদির মেয়াদের পরে দেওয়ানি মামলা দায়ের করার ফল। অর্থাৎ আপনি তামাদির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে যদি দেওয়ানি মোকদ্দমা দায়ের করেন, তার ফলাফল কি হবে? আমরা চারটি অপশন দেখতে পাচ্ছি। ক, আরজি ফেরত; খ, মামলা খারিজ; গ, আরজি নাকচ; ঘ, কোর্ট ফি বাতিল। এখন আমরা প্রথমেই উত্তর বলবো না, আমরা এই বিষয়টির উত্তর মূল বই থেকে জানার চেষ্টা করব। পরবর্তীতে আমরা নিজেরাই উত্তর বলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যদি তামাদি আইনের 3 ধারার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 3 ধারার শিরোনাম হচ্ছে ডিসমিসাল খারিজ, অফসুটস মোকদ্দমা খারিজ, এটসেট্রা দিয়ে আরো কিছু বুঝিয়েছে, আমরা একটু পরে দেখব। শুধু মোকদ্দমা নয়, আরো কিছু। ইনস্টিটিউটেড যদি এটা রুজু হয় বা দায়ের হয়, যেহেতু এখানে এটসেট্রা আছে, এখানে আরো কিছু রুজুর কথা বুঝিয়েছে। কখন? আফটার পিরিয়ড অফ লিমিটেশন, তামাদির মেয়াদ পার হওয়ার পরে যদি দায়ের করে তার ফলাফল কি হবে সে বিষয়ে বলেছে। আমাদের প্রশ্নটাও এই বিষয় নিয়ে ছিল। তো আমরা দেখছি এই ধারা কি বলছে। বলছে, সাবজেক্ট টু দ্য প্রভিশনস কন্টেইনড ইন সেকশন 4 to 25, অর্থাৎ 4 থেকে শুরু করে 25 ধারায় যে বিধানগুলো আছে সেই বিধানের সাপেক্ষে এভরি সুট ইনস্টিটিউটেড, আপনারা যারা ইংরেজিতে লেখেন তাদের জন্য বলছি, দেখেন প্রত্যেকটা শব্দের সাথে আইনে কেমন শব্দ ব্যবহৃত হয় তার প্রয়োগ রয়েছে। সুট শব্দের সাথে দেখুন, আমরা বলি সুট ফাইল, কিন্তু সুট শব্দের সাথে ব্যবহৃত হয় ইনস্টিটিউটেড। অ্যাপিল, প্রেফার্ড, আপিল যে দায়ের করা হয় বা উপস্থাপন করা হয়, অ্যান্ড অ্যাপ্লিকেশন বা দরখাস্ত মেড দাখিল করা হয়। তাহলে দেখেছি আমরা সুটের সাথে ইংরেজি লেখার সময় ইনস্টিটিউটেড শব্দটি উপযুক্ত শব্দ, আপিলের সাথে প্রেফার্ড শব্দটি উপযুক্ত শব্দ এবং অ্যাপ্লিকেশনের সাথে মেড শব্দটি উপযুক্ত শব্দ। তো এই তিনটে ক্ষেত্রে যদি আপনি আফটার দ্য পিরিয়ড অফ লিমিটেশন, তামাদির জন্য যে সময় বর্ণনা করা আছে তারপরে যদি আপনি দায়ের করেন, দেয়ার ফর বাই দ্য ফার্স্ট শিডিউল, অর্থাৎ তামাদি আইনে 3টি শিডিউল ছিল, বর্তমানে একটি শিডিউল কার্যকর আছে। সেই প্রথম শিডিউলে 183টি অনুচ্ছেদ রয়েছে। সেই 183টি অনুচ্ছেদে তামাদির ক্ষেত্রে আপনি মোকদ্দমা, আপিল এবং অ্যাপ্লিকেশন কোন ক্ষেত্রে কতদিনের মধ্যে দায়ের করতে হবে সে কথা সেখানে বলা আছে। সেই যে নির্ধারিত সময় বলা আছে প্রথম তফসিলে, তারপরে যদি আপনি এই 3টির কোনো একটি দায়ের করেন তাহলে বলছে ফলাফল শ্যাল বি ডিসমিসড, সেটা খারিজ হয়ে যাবে। সুট হোক, অ্যাপিল হোক আর অ্যাপ্লিকেশন হোক, নির্ধারিত সময়ের পরে দাখিল করেন তাহলে সেটা খারিজ হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যদি প্রতিপক্ষ এই তামাদির প্রশ্ন না তোলে তারপরেও কি খারিজ হবে? সেক্ষেত্রেও বলছে, দেখেন, অলদো, যদিও, লিমিটেশন হ্যাজ নট বিন সেট আপ অ্যাজ এ ডিফেন্স, অর্থাৎ প্রতিপক্ষ যদি তার ডিফেন্সে বা তার আত্মপক্ষ সমর্থনে তামাদির প্রশ্ন নাও তোলে, তারপরেও এই মোকদ্দমা, আপিল এবং দরখাস্ত খারিজ হয়ে যাবে। আমরা ইতোপূর্বে যে ইংরেজি অংশ দেখেছি তার বাংলা অর্থটা দেখছি। তামাদি আইনের 3 ধারা, তামাদির মেয়াদ শেষে দায়েরকৃত মোকদ্দমা ইত্যাদি, ওই অন্যান্য বিষয়কে ইত্যাদি দিয়ে বলেছে খারিজ, খারিজ করার কথা বলছে। এই আইনের 4 থেকে 25 ধারায়, এই উভয় ধারা সহ, সাপেক্ষে প্রথম তফসিলে এতদুদ্দেশ্যে নির্ধারিত তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর মোকদ্দমা, আপিল, দরখাস্ত
তিনটা জিনিসের কথা বলছে। দায়ের করা হলে বিবাদী পক্ষ যদি তামাদির প্রশ্ন উত্থাপন নাও করে, বিবাদী পক্ষ তামাদির প্রশ্ন উত্থাপন করেনি, তবুও উক্ত মোকদ্দমা আপিল বা দরখাস্ত কি হবে? খারিজ হবে। তাহলে আমরা এখানে দেখেছি কি হবে? খারিজ হবে। আমরা এখানে আরো একটু আলোচনা করব, তার আগে আমরা আবার ওই প্রশ্নে একটু ফিরে যাচ্ছি। আমরা তামাদি আইনের 3 ধারা আলোচনা করে দেখতে পেয়েছি যে তামাদির মেয়াদের শেষে যদি মোকদ্দমা, আপিল ও দরখাস্ত দাখিল করা হয় তাহলে তা খারিজ হবে। আমরা দেখি যে অপশনগুলো আছে। প্রথমে ছিল আরজি ফেরত, তাহলে ফেরতের কথা ওখানে বলেনি, ফেরত ইংরেজি হচ্ছে রিটার্ন, ওখানে আছে ডিসমিস। 2 বলছে মামলা খারিজ, মামলা খারিজ হবে, ডিসমিস। 3 আছে আরজি নাকচ, 4 আছে কোর্ট ফি বাতিল। অতএব আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে খ, মামলা খারিজ। এখন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, একটি মোকদ্দমা কখন দায়ের হয়েছে বলে আমরা ধরে নেব? এই প্রশ্নের উত্তর তামাদি আইনের 3 ধারার ব্যাখ্যায় রয়েছে। আমরা একটু এক্সপ্লানেশনটা দেখছি। এই এক্সপ্লানেশন তামাদি আইনের 3 ধারার শেষাংশে রয়েছে। বলছে দেখেন, এখানে 3টি বিষয় আলোচনা করেছে, আমরা একটু দেখি। ইন অর্ডিনারি কেসেস, স্বাভাবিক অবস্থায়, একদম সাধারণ অবস্থায়, কোনো বিশেষ অবস্থার উদ্ভব হয়নি, সাধারণ অবস্থায় এ সুট ইজ ইনস্টিটিউটেড, দেখেন এখানে ইনস্টিটিউটেড শব্দটি রয়েছে। একটা মোকদ্দমা তখন দায়ের হয়েছে বলে গণ্য হবে when the plaint আরজি is presented, উপস্থাপন করা হচ্ছে টু দ্য প্রপার অফিসার। অর্থাৎ আদালতে সাধারণত আমরা সেরেস্তাদারের কাছে আরজি উপস্থাপন করে থাকি। সেই সেরেস্তাদারের কাছে যখন আরজিটা উপস্থাপন করলাম তখন মোকদ্দমা দায়ের হয়েছে বলে গণ্য হবে। ওই থেকে শুরু হলো। দ্বিতীয় যে একটা ক্ষেত্র আমরা জানি, সিপিসির আদেশ 33-এ নিঃস্ব ব্যক্তির মোকদ্দমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো একজন ব্যক্তি নিঃস্ব হিসেবে মোকদ্দমা করতে হলে তাকে আবেদন করতে হয় যে আমি নিঃস্ব হিসেবে মামলা পরিচালনা করতে চাই। এই ক্ষেত্রে দেখেন, ইন কেস অব পপা, একজন ব্যক্তি যদি নিঃস্ব হয়, when his application for leave to sue as a pauper is made, অ্যাপ্লিকেশন শব্দের সাথে মেড শব্দটা আছে। অর্থাৎ একজন ব্যক্তি যখন নিঃস্ব হিসেবে মোকদ্দমা করার জন্য দরখাস্ত করেন, সেই দরখাস্তটা যখন তিনি উপস্থাপন করলেন তখন থেকে তার মোকদ্দমাটা দায়ের হয়েছে বলে গণ্য হবে। তৃতীয় একটা ক্ষেত্র দেখেন, সেটা হচ্ছে আমরা জানি কোম্পানি কখনো কখনো আদালতের তত্ত্বাবধানে অবসায়ন হয়। তো কোম্পানির ক্ষেত্রে বলছে ইন দ্য কেস অব ক্লেম অ্যাগেনস্ট এ কোম্পানি, একটা কোম্পানি হুইচ ইজ বিং ওন্ড আপ বাই দ্য কোর্ট, আদালতের তত্ত্বাবধানে সেটার অবসায়ন হচ্ছে, এরকম একটা কোম্পানির কথা বলছে। when the claimant first sends in his claim to the official liquidator, বিষয়টা হলো দেখেন, একটি কোম্পানি যখন আদালতের তত্ত্বাবধানে অবসায়ন হয় অর্থাৎ বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আদালত ওই কোম্পানির পাওনাদারদের অধিকার রক্ষার জন্য আদালতের নির্দেশে একজন লিকুইডেটর বা অবসায়ক নিয়োগ দেন, যার কাছে পাওনাদাররা তাদের পাওনা নিয়ে দরখাস্ত করেন। এই ক্ষেত্রে এই কোম্পানির পাওনাদাররা যখন এই অবসায়কের নিকট প্রথম দরখাস্ত উপস্থাপন করেন, কোম্পানির ক্ষেত্রে পাওনাদাররা যখন অবসায়কের কাছে দরখাস্ত পাঠাবেন তখনই দরখাস্ত পাঠানো হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ আমরা যদি এই ইংরেজি অংশের বাংলা অনুবাদ দেখি তাহলে দেখতে পাচ্ছি একটি মোকদ্দমা তখনই দায়ের হয়েছে বলে গণ্য হবে যদি সাধারণ ক্ষেত্রে হয়, তাহলে যখন এই মোকদ্দমার আরজিটি উপযুক্ত কর্মকর্তার নিকট দাখিল করা হলো, সেরেস্তাদারের কাছে দেওয়া হলো। নিঃস্ব ব্যক্তির ক্ষেত্রে নিঃস্ব হয়ে মামলা করার অনুমতি পাওয়ার জন্য যখন উপযুক্ত কর্মকর্তার নিকট অনুমতির জন্য দরখাস্ত পেশ করা হলো তখনই উক্ত মোকদ্দমাটি দায়ের করা হয়েছে বলে গণ্য হবে নিঃস্বের ক্ষেত্রে। এবার কোম্পানির ক্ষেত্রে, যে ক্ষেত্রে আদালতের নির্দেশে একটি কোম্পানির কার্যক্রম গুটিয়ে নিচ্ছে,
সেক্ষেত্রে উক্ত কোম্পানির বিরুদ্ধে দাবির ক্ষেত্রে সরকারি অবসায়কের নিকট দাবিদার বা পাওনাদার কর্তৃক দাবি পেশ করলেই মোকদ্দমা দায়ের হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ এই তিনটি ক্ষেত্রে এই তিনটি কাজ যখনই করবে তখনই মোকদ্দমা দায়ের হয়েছে বলে গণ্য হবে। এবার এই ধারা সংশ্লিষ্ট আরো দুইটি বিষয় আমরা জানার চেষ্টা করব। এবার আমাদের প্রশ্ন হচ্ছে, তামাদি আইনের 3 ধারার বিষয়বস্তু কয়টি? দেখুন, ধারা 3 বিষয়বস্তু 3। ধারা 3 বিষয়বস্তু হচ্ছে 3। আমরা মনে রাখার ক্ষেত্রে আমি যখন পড়েছি তখন এইটা মনে রাখতাম, সা, এস ডাবল এ, সা। দেখেন, এস এ হচ্ছে সুট, এতে অ্যাপিল, দ্বিতীয় এতে অ্যাপ্লিকেশন, অর্থাৎ সা। আপনারা যারা বাংলায় পড়বেন তাদের তামাদি আইনের বিষয়বস্তু 3টি। একে হচ্ছে মোকদ্দমা, 2 হচ্ছে আপিল, 3 হচ্ছে দরখাস্ত। কেন এরকম হলো? আমরা জানি তামাদি আইনের প্রথম তফসিলের 183টি অনুচ্ছেদ 3 ভাগে বিভক্ত। প্রথম ভাগ হচ্ছে এই মোকদ্দমা দায়েরের সময়সীমা নিয়ে আলোচনা করেছে তামাদি আইনের প্রথম তফসিলের অনুচ্ছেদ 1 থেকে 149। দ্বিতীয় ভাগে আপিলের সময়সীমা নিয়ে আলোচনা করেছে তামাদি আইনের প্রথম তফসিলের অনুচ্ছেদ 150 থেকে 157। এবং শেষ ভাগ বা তৃতীয় ভাগে দরখাস্ত দাখিলের সময়সীমা নিয়ে আলোচনা করেছে। এটা হচ্ছে তামাদি আইনের প্রথম তফসিলের 158 থেকে 183 অনুচ্ছেদ। এই 3টা বিষয় যেহেতু আলোচনা করা হয়েছে, অতএব তামাদি আইনের 3 ধারায়ও এই 3টি বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছে। তামাদি আইনের 3 ধারা এই 3টি ক্ষেত্রেই প্রযোজ্য হবে, মোকদ্দমা বা সুট, আপিল এবং দরখাস্ত বা অ্যাপ্লিকেশন। এবার প্রশ্ন হলো যে তামাদি আইনের 3 ধারার ক্ষমতা প্রয়োগ করে আরজি খারিজ করা কি আদালতের জন্য বাধ্যতামূলক? আদালত কি আরজি বা মামলা খারিজ করতে বাধ্য? আমরা বলতে পারি উত্তর হ্যাঁ, বাধ্যতামূলক। রেফারেন্স দেখুন, 2019 সালের 24 বিএলসির 231 পৃষ্ঠার এই মামলার রেফারেন্সে বলা হয়েছে, তামাদির প্রশ্ন উত্থাপন করা হোক বা না হোক, তামাদি আইনের 3 ধারা আদালতের উপর কোনো মামলা বা দরখাস্ত নির্দিষ্ট সময়ের মধ্যে দায়ের করা হয়েছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব অর্পণ করেছে। কোনো বিষয়ে নিষ্পত্তির পূর্বে আদালত এই ইস্যুটি দেখতে ও সিদ্ধান্ত নিতে আইনগতভাবে বাধ্য। আইনগতভাবে এটা হচ্ছে বাধ্য। অতএব তামাদির প্রশ্ন কেউ তুলুক আর না তুলুক, তামাদি আইনের 3 ধারা প্রয়োগ হলে আদালত সেই মামলা বা সেই আরজি খারিজ করে দিতে বাধ্য। এবার আমরা আরেকটি বিষয় জানার চেষ্টা করব, সেটি হলো যে তামাদি আইনের 3 ধারার কোনো ব্যতিক্রম আছে কি? উত্তর হ্যাঁ, আছে। ব্যতিক্রমটা কি? যে 3 ধারার বিধানের ব্যতিক্রম হলো যে ধারায় উল্লেখ আছে 4 থেকে 25 ধারা। 3 ধারায় বর্ণিত বিধান মতে তামাদির মেয়াদ শেষ হয়ে গেলেও 4 থেকে 25 ধারার বিধান মতে মোকদ্দমা, আপিল, দরখাস্ত দায়ের করলেও তা খারিজ হবে না। আমরা এগুলো আস্তে আস্তে সামনে আলোচনা করব। 4 থেকে 25 ধারায় কিছু কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম সাপেক্ষে আপনি যদি 3 ধারায় তামাদির মেয়াদ শেষ হওয়ার পরেও মোকদ্দমা, দরখাস্ত বা আপিল দায়ের করেন, সেক্ষেত্রে সেটা খারিজ হবে না। সেক্ষেত্রে বিশেষ ধরনের সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো একজন মামলা দায়েরকারী পাবেন। আমরা সেগুলো পরে আলোচনা করব। এখানে আরেকটা প্রশ্ন একটু আমরা দেখতে চাই, যে পক্ষগণের মতৈক্য, অর্থাৎ 2 পক্ষ এক হয়েছে, একমত পোষণ করেছে, তারা একমত হয়ে তামাদির সময় বাড়াতে পারে কিনা, তারা কি সময় বাড়াতে পারবে কিনা? উত্তর, পক্ষগণ একমত হলে বা তারা চুক্তি করলেও, একমত হোক বা চুক্তি করুক, তারপরেও তামাদির মেয়াদ বৃদ্ধি করা যাবে না। তামাদের মেয়াদ আইন অনুসারে চলবে। এক্ষেত্রে পক্ষগণ একমত হয়ে তামাদির মেয়াদ বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। আজকে আমরা 2012 সালের যে প্রশ্ন, তার তামাদি আইনের প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছি। নিয়মিত আপনাদের জন্য এই প্রশ্ন উত্তর বা প্রশ্ন বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।